আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যানিউর আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা পড়ছিলাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা চাহিদার স্থিতিস্থাপকতা এই চ্যাপ্টারটা। সো এই চ্যাপ্টারে আমরা একটা ক্লাস অলরেডি নিয়েছি, আজকে আমাদের দ্বিতীয় লেকচার। সো আমরা আজকে গত যে লেকচার পড়েছি তারপর থেকে আলোচনা করব। আমরা গত ক্লাসে চাহিদার দাম স্থিতিস্থতা 5 ধরনের হয়, এগুলো আমরা আলোচনা করেছিলাম। একের সমান, একের চেয়ে বেশি, একের চেয়ে কম, শূন্য, অসীম স্থিতিস্থাপকতা, এগুলো আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, আজকে আমরা এরপর থেকে এখান থেকে আমরা আলোচনা করব। সো কিছু বিষয় আমরা পড়বো এখন চাহিদা দাম স্থিতিস্থতা সম্পর্কে, যেমন একটা সরল রেখার স্থিতিস্থাপকতা, একটা বিন্দুতে স্থিতিস্থতা কিভাবে বের করতে হয় এই ধরনের প্রশ্ন, অথবা একটা বক্ররেখার স্থিতিস্থতা কিভাবে বের করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখব। তো এরপরে হচ্ছে আমরা চাহিদার আয়, চাহিদা আড়াআড়ি, আরো দুইটা বিষয় আছে, মানে চাহিদার স্থিতিস্থাপকতা আরো দুইটা আছে, চাহিদার দাম, চাহিদার আয়, চাহিদা আড়াআড়ি স্থিতিস্থাপকতা, সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো চলো আমরা শুরু করি। দেখো, আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে চাহিদার রেখা কোনো নির্দিষ্ট বিন্দুতে স্থিতিস্থাপকতা পরিমাপ করা বা বিন্দুর স্থিতিস্থাপকতা বের করা। সো প্রথমত আমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে, এই বিন্দুর স্থিতিস্থাপকতা কে আবিষ্কার করেছে? অধ্যাপক স্ট্রিকলার জ্যামিতিক পদ্ধতিতে চাহিদা স্থিতিস্থাপকতা পরিমাপের জন্য বিন্দু স্থিতিস্থাপকতা পদ্ধতির প্রবর্তন করে থাকেন। হ্যাঁ, তাহলে স্ট্রিকলার হচ্ছে চাহিদা রেখার একটা নির্দিষ্ট বিন্দুতে স্থিতিস্থাপকতা বের করার কথা তিনি আমাদেরকে বলেছেন। হ্যাঁ, তো তোমরা একটু থিওরিগুলো একটু পড়ে দেখবা, তাহলে তোমাদের কনসেপ্ট আরো একটু ক্লিয়ার হবে। আমি জাস্ট এটা বলি যে রেখা মূলত আমাদের দুই ধরনের রেখার স্থিতিস্থাপকতা বলতে পারে। একটা হচ্ছে সরল রেখার স্থিতিস্থাপকতা। তো সরলাকৃতির রেখার স্থিতি একটা নির্দিষ্ট বিন্দুতে স্থিতিস্থাপকতা বের করার ক্ষেত্রে আমি তোমাদেরকে সূত্রটা বলে দিই বা কিভাবে তোমরা করবা সেই জিনিসটা একটু বলে দিই। মনে করো বলছে আর বিন্দুতে স্থিতিস্থাপকতা বের করতে হবে। তাহলে আনসার হচ্ছে আর বিন্দুর স্থিতিস্থাপকতা মানে হচ্ছে, আর বিন্দুর স্থিতিস্থাপকতা মানে হচ্ছে আর বিন্দু থেকে নিচের যে অংশটা আছে, আর বিন্দু থেকে নিচের যে অংশ আর থেকে বি, মানে আর থেকে বি পর্যন্ত যে অংশটা আছে সেই অংশকে তুমি যদি এর উপরে যে অংশ আছে আর থেকে এ পর্যন্ত, আর থেকে এ পর্যন্ত এই অংশ দিয়ে ভাগ করো, তাহলে তোমার ওই বিন্দুতে স্থিতিস্থাপকতা বের হয়ে যাবে। আমি আবার বলছি, যখন কোন একটা সরল রেখার একটা বিন্দুতে স্থিতিস্থাপকতা বের করতে বলবে, তখন ওই রেখার নিচের অংশকে উপর অংশ দিয়ে ভাগ করলে স্থিতিস্থাপকতা বের হয়ে যাবে। তবে এখানে একটা কথা বলি যে আমাদের মানে এখানে বইয়ের মধ্যে এটা কেন হয়েছে সেটার প্রমাণটা এখানে আছে, তোমরা একবার একটু পড়ে দেখবা। এখন ডিটেলসে বলতে গেলে অনেক সময়ের বিষয় আছে, তো আশা করি তোমরা বুঝবা। জাস্ট এইটুকু মনে রাখো যে একটা নির্দিষ্ট মানে একটা রেখার ক্ষেত্রে, সরলরেখার ক্ষেত্রে নিচের অংশকে উপর অংশ দিয়ে ভাগ করলে কি বের হয়, যে ওই বিন্দুর স্থিতিস্থাপকতা বের হয়। ঠিক আছে? আচ্ছা, তো এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা। তো আরেকটা রেখা আছে যেটাকে আমরা বলি, এটা এখানে প্রমাণ করছে কেন আসলে নিচের অংশকে উপর অংশ দিয়ে ভাগ করলে স্থিতিস্থাপকতা হয়, সেটা এখানে প্রমাণ করছে। এই যে একটু পর্যন্ত প্রমাণ রাস্তা হচ্ছে আর বি ডিভাইড বাই আর এ, অর্থাৎ আর বি কে এই যে নিচের অংশকে আমরা যদি উপর অংশ দিয়ে ভাগ করি তাহলে আমাদের স্থিতিস্থাপকতা বের হবে। পরীক্ষায় এগুলো তেমন একটা আসে না, তবে যদি বাই চান্স চলে আসে তখন ব্যাখ্যা করতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, যখন অনেক বেশি প্রশ্ন কঠিন হয় হয়তো এই টাইপসের দিতে পারে, তবে একটু দেখে নিলে ভালো। আচ্ছা, এবার বলছে বক্রাকৃতি। হ্যাঁ, বক্রাকৃতির যদি একটা রেখা হয়, সেই রেখা যদি স্থিতিস্থাপকতা বের করতে বলে, মনে করো এটা একটা বক্র আকৃতির রেখা, আমি একটু আবার করি, এটা একটা বক্র আকৃতির রেখা, এই রেখার একটা বিন্দু হচ্ছে, এই রেখার একটা বিন্দু হচ্ছে মনে করো ই বিন্দু। বলছে এই ই বিন্দুতে তুমি কি করো, যে স্থিতিস্থাপকতা নির্ণয় করো। তো যখন একটা বক্র আকৃতির রেখা হয় এবং সে মধ্যে স্থিতিস্থাপকতা বের করতে বলে, তখন তোমাকে যেটা করতে হবে, ওই বিন্দুতে তোমাকে একটা স্পর্শ আঁকতে হবে, স্পর্শক। ওই বিন্দুকে আমি একটা স্পর্শ আঁকতে হবে। স্পর্শক কি? একটা সরল রেখা ওই বিন্দুকে স্পর্শ করে যাবে এমন। যেমন আমি নিজে থেকে যদি একটা করি, যেমন ধরো এই বিন্দুতে আমি যদি বলি স্পর্শক আঁকো একটা বিন্দুতে, তাহলে তুমি এভাবে করে একটা স্পর্শ আঁকবা, এই বিন্দুকে স্পর্শ করে যায় এমন একটা সরল রেখা। এটা অবশ্যই একটা সরল রেখা হবে। হ্যাঁ, সরল রেখা হবে, ওই বিন্দুকে স্পর্শ করে যায় এমন একটা সরল রেখা আঁকতে হবে। তারপরে ওই সরল রেখা এইখান থেকে এইখান পর্যন্ত, মনে করো এ থেকে মনে করো বি পর্যন্ত, এখানে এ থেকে মনে করো সি পর্যন্ত, তাহলে ওই আগেরটার মতো, যেহেতু এটা একটা সরলরেখা হয়ে গেছে, এটা কি হয়ে গেছে, সরলরেখা হয়ে গেছে, তাহলে ওই বিন্দুর ঢাল স্থিতিস্থাপকতা বের করতে হবে। তাহলে নিচের অংশকে উপর অংশ দিয়ে করতে হবে, ভাগ করতে হবে। তাহলে নিচের অংশ কি, নিচের অংশ হচ্ছে এই যে এ থেকে বি, এটাকে আমরা যদি এ থেকে সি দিয়ে ভাগ করে দিই, এ থেকে সি পরিমাণ যে দূরত্ব সেটা দিয়ে ভাগ করে দিই, তাহলে মূলত ওই বিন্দুর স্থিতিস্থাপকতা বের হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে এখানে আরেকটা বিষয়ের প্রমাণ আছে, সেটা হচ্ছে একটা বক্ররেখার, এই যে একটা বক্ররেখা আছে না, একটা বক্ররেখার
বলা হচ্ছে প্রত্যেকটা বিন্দুর ঢাল সমান হয়। আচ্ছা, সেটার প্রমাণ এখানে আছে, এটা আমরা একটু পরে বলবো, ঠিক আছে? এর আগে একটু বলে ফেলি, তোমাদেরকে একটা বিষয়, ভিজুয়াল একটা বিষয় তোমাদেরকে বলি, খুবই গুরুত্বপূর্ণ। এটা মনে রাখবা, প্রত্যেকটা বিন্দুতে একটা চাহিদা রেখার বা একটা যোগান রেখার বা একটা রেখা সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে স্থিতিস্থাপকতা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। আমি আবার বলছি, যেমন আমরা ঢালের ক্ষেত্রে বলছিলাম, আমি যদি বলি একটা রেখা, এই যে একটা রেখা, এটা একটা সরল রেখা, এই রেখাটার প্রত্যেকটা বিন্দু ঢাল আমরা কি বলেছিলাম? সমান বলেছিলাম। প্রত্যেকটা বিন্দু ঢাল সেম বলছিলাম, একই হয় বলছিলাম। কিন্তু একটা সরল রেখার প্রত্যেকটা বিন্দুর স্থিতিস্থাপকতা কিন্তু সেম হবে না, ভিন্ন ভিন্ন হবে। আচ্ছা, তো চলো আমি তোমাদেরকে দেখাই যে একটা রেখার কোন বিন্দুতে স্থিতিস্থাপকতা কেমন হয়। আচ্ছা, প্রথমে এই যে একটা রেখা, এই রেখার আমরা এখানে একটা বিন্দু দিলাম, এটা এ বিন্দু, এটা হচ্ছে কে বিন্দু, আর বিন্দু, টি বিন্দু, এটা মনে করো বি বিন্দু দিলাম। হ্যাঁ, আমি যদি বলি প্রথমে, ভালো করে আমার কথাটা শুনবা, আমি বলছি স্থিতিস্থাপকতা কি বলছিলাম? একটা সরলরেখার স্থিতিস্থাপকতা হচ্ছে নিচের অংশকে উপর অংশ দিয়ে ভাগ করা। আচ্ছা, তোমাদেরকে আমি যদি বলি এই টি বিন্দুতে স্থিতিস্থাপকতা বের করো, টি বিন্দুতে, মানে টি বিন্দুতে স্থিতিস্থাপকতা বের করো, আমি জাস্ট টি দিয়ে লিখতেছি। তাহলে এই নিচের অংশকে উপর অংশ দিয়ে ভাগ করতে হবে। নিচের অংশ কি? টি থেকে বি কে, এই টি থেকে বি অঞ্চলকে টি থেকে এ দিয়ে ভাগ করতে হবে। এই অঞ্চলকে এই অঞ্চল দিয়ে ভাগ করলে আনসারটা বের হবে। আচ্ছা, আমি তোমাকে বলি, এই ছোট একটা জায়গা, এটাকে যদি তুমি একটা বড় জিনিস দিয়ে ভাগ করো, মনে করো উপরে, সাপোজ আমি বলতেছি এই অঞ্চলটার মান হচ্ছে 5 মনে করো, হ্যাঁ 5, আর নিচ এই উপর অংশটার মান হচ্ছে মনে করো 10, মনে করো 10, হ্যাঁ 10। তাহলে আমি যদি তোমাকে বলি এই ছোট জায়গাকে তুমি যদি বড় জায়গা দিয়ে ভাগ করো, বা এটার মান মনে করো 15, তাহলে এই ছোট জায়গাকে যদি বড় জায়গা দিয়ে ভাগ করো, তাহলে আনসারটা কেমন হয়? ছোট সংখ্যায় বড় সংখ্যা দিয়ে ভাগ করলে আনসারটা হবে 0 পয়েন্ট, হ্যাঁ 0 পয়েন্ট, মনে করো যে 5কে 10 দিয়ে ভাগ করলে, আচ্ছা 10-এ বসে তাহলে সুবিধা হয়,